কলমগুলো রাখেন, কলমগুলো রাখেন। আচ্ছা, রিল্যাক্স। আমার সাথে সাথে একটু বলবেন, হ্যাঁ? আমি বলার পর আপনারা বলবেন, আমি বলার সাথে সাথে বলবেন না, ওকে? 6 1 6 16 6 17 বলেন। 7 1 7 10 7 11 8 1 8 6 1। তাহলে 6 1 6 16 6 17 7 1 7 10 7 11 8 1 8 6 1। রিল্যাক্স। তাহলে আমরা 6 1 এ লিখেছি হচ্ছে প্লিডিং। 6 1 এ কি লিখেছি? তারপর 6 16 তে হচ্ছে আরজি কর্তন, আর 6 17 তে আরজি সংশোধন লিখেছি। তাহলে এইভাবে একটু পড়ি। 6 1 এ প্লিডিং, 6 16 তে আরজি কর্তন, 6 17 তে আরজি সংশোধন, 7 1 এ আরজি, 7 10 এ আরজি ফেরত, 7 11 তে আরজি খারিজ, 8 1 এ লিখিত জবাব, 8 6 1 এ সেট অফ। রিল্যাক্স। তাহলে এখন তো ভাইঙা ভাইঙা বললাম না? আমার মতো কি এভাবে একটু বলা যাবে? 6 1 6 16 6 17 7 1 7 10 7 11 8 1 8 6 1। এটা বলতে পারবো না কারা? কারা পারবো না? তাহলে একটু বলি আবার তাহলে। 6 1 6 16 6 17 7 1 7 10 7 11 8 1 8 6 1। রিল্যাক্স, রিল্যাক্স। তাহলে প্লিডিং খেয়াল করেন প্লিজ। প্লিডিংস আরজি কর্তন, আরজি সংশোধন, আরজি, আরজি ফেরত, আরজি খারিজ, তারপর লিখিত জবাব, সেট অফ। এইভাবে একটু সমন্বয় ঘটান তো দেখি, বলেন। আচ্ছা, এখন মজার বিষয়, এই আরজি খারিজ আর আরজি সংশোধনে কিন্তু একটা ভেজাল লাগে। আরজি খারিজ আর আরজি সংশোধনে কি একটা ভেজাল লাগে। আপনি খালি কমন সেন্স কাজে লাগান যে প্লিডিংস আছে 6, আরজি আছে 7 এ। প্লিডিংস আছে কততে? আর আরজি আছে কততে? 7 এ। আচ্ছা, তাহলে আমরা এবার আদেশ 6 বিধি 1 লিখি। আদেশ 6 বিধি 1 লেখেন। প্লিডিং আদেশ 6 বিধি 1 প্লিডিং। এখন প্লিডিংস এর মজাটা কি দেখেন, আপনাদের আগে যারা রিটেন পরীক্ষা দিত তাদের এই প্রশ্নটা গতানুগতিক ভাবেই আসতো যে প্লিডিংস বলতে কি বোঝেন। মজার বিষয় কিন্তু প্লিডিংস বলতে কি বোঝেন, এবং মজার বিষয় এখানে অনেক মার্কস, প্রায় 6 মার্কসের একটা প্রশ্ন থাকে। এখন এই প্রশ্নটা এই কারণে দেওয়া হয়েছে, আপনাকে অর এবং এন্ড এর পার্থক্য বুঝতে হবে। অর এবং এন্ড এর পার্থক্য বুঝতে হবে। যে প্লিডিংস এর মধ্যে অর আছে না এন্ড আছে, তার মানে প্লিডিংস অর্থ আরজি বা লিখিত জবাব। এখানে কিন্তু অর। আমি কি বোঝাতে পেরেছি? এখানে কিন্তু এন্ড হবে না। তাহলে আমরা লিখি যে প্লিডিংস অর্থ, প্লিডিংস অর্থ আরজি বা লিখিত জবাব। লেখি লেখি সিস্টেমটা ভালো হয়েছে না? হ্যাঁ, আচ্ছা। তাহলে বাদীর আরজিকে বাদীর প্লিডিংস বলে, আর বিবাদীর আরজিকে, এই দেখেন আর শব্দটা কিন্তু আমরা লাগাচ্ছি এখানে কি, অথবা বিবাদীর লিখিত জবাবকে বিবাদীর প্লিডিংস বলে। আমি কি বোঝাতে পেরেছি? লিখে নেই আমরা যে বাদীর আরজিকে বাদীর প্লিডিংস বলে। বাদীর আরজিকে বাদীর প্লিডিংস বলে, আর বিবাদীর লিখিত জবাবকে বিবাদীর প্লিডিংস বলে। বসে 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 অনেকেই বসে। আচ্ছা, এই জায়গাটা কি খালি? বাইরে গেছে না?
বিবাদীর লিখিত জবাবকে বিবাদীর প্রিলিডিংস বলে। এখন এইখানে আপনি যদি এন্ড লাগান সেক্ষেত্রে কিন্তু শূন্য দিত আগে। প্রশ্নটা আসার কিন্তু একটা তর্জমা আছে, তাফসীর আছে, যে এই প্রশ্ন এত সোজা প্রশ্ন কেন আসতো। বলতো যে আমি অনেকখানি লিখে আসছি কিন্তু মার্কস পাই নাই, তার মানে আমরা এখানে কিন্তু এন্ড কখনোই লাগাবো না। এন্ড বা এবং বা ও হবে না। তাহলে কি হইতে পারে যে বাদীর আরজি অথবা বিবাদীর লিখিত জবাব। কথাটা কি বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে প্রিলিডিংস কাকে বলে একটু জোরে জোরে বলি। তাহলে প্রিলিডিংস অর্থ কি? এই যে আমার এই যে ও শব্দটা কিন্তু আমরা মাথা থেকে বাদ দিতে পারতেছি না, খেয়াল করেন। ও শব্দটা কিন্তু চলে আসছে অলরেডি, কেউ কেউ বলতেছে ও শব্দটা। ও হবে না, বা হবে। আমি আবারও বলছি, এটা এই কারণে বলছি 2017 কোশ্চেন এটা আসছে ও এবং বা দিয়ে, ও এবং বা দিয়ে, এবং আপনাকে নিখুঁতটাই জানতে হবে। এখানে ভাষায় জ্ঞান দিয়ে কিন্তু চলবে না। বোঝাতে পেরেছি? তাহলে আমরা 6-1 পর পড়েছিলাম, কি মনে আছে? হ্যাঁ 6-16 6-17 6-16 6। এবার লিখি তাহলে 6-16। আদেশ 6, বিধি 16। আরজি কর্তন, আরজি কর্তন। বাবা, কর্তনের কথা মনে হইলে আমার কেচি কেচি লাগে, যে এবার কাটতে লাগবে কিছু একটা, তাই না? খেয়াল করেন, কি কর্তনের সাথে কেচির একটা কি সম্পর্ক আছে মনে হয় আমার কাছে, যে কাটতে হবে। তার মানে অপ্রয়োজনীয় তুচ্ছ কিছু যদি আরজিতে অন্তর্ভুক্ত করা হয়, কি বলেন, বা বিরক্তিকর কোনো কিছু যদি আরজিতে থাকে যেটা দরকার নাই, সেই অংশটুকুকে বাদ দেওয়াকে বাদ, কেটে দেওয়া মানে কি বাদ। মজার বিষয়, এই বাদ শব্দটা ছাড়া আরজি কর্তনের সংজ্ঞা দেওয়া যায় না। এই বাদ শব্দটা ছাড়া আরজি কর্তনের সংজ্ঞাটা দেওয়া যায় না। তাহলে অপ্রয়োজনীয় বিরক্তিকর লিখি, অপ্রয়োজনীয় বিরক্তিকর কোন বিষয় আরজিতে অন্তর্ভুক্ত হলে অপ্রয়োজনীয় বিরক্তিকর কোন বিষয় আরজিতে অন্তর্ভুক্ত হলে তা বাদ দেওয়াকে কি দেয়া? আচ্ছা, বাদ দেওয়াকে আরজি কর্তন বলে। এখন ঘুরিয়ে পেঁচিয়ে একটা প্রশ্ন আসতে পারে যে আরজি কর্তন কত আদেশে আছে? কত আদেশ? আরেকটা প্রশ্ন আসে এখান থেকে যে কখন আরজি কর্তন করা যায়? যে কোনো সময়। লিখে নেই যে যে কোনো সময় আরজি কর্তনের আবেদন করা যায়। যে কোনো সময় আরজি কর্তন করা যায়। যে কোনো সময় বলতে হচ্ছে আপিল পর্যায় পর্যন্ত। তার মানে আপিল পর্যায়ে কি আরজি কর্তন করা যায়? তাহলে লিখে নেই যে কোনো সময় বলতে আমরা কিন্তু বারবার বলেছি, এটা একটা টেকনিক। আপনি দেওয়ানির যে কোনো সময় যেখানে পাবেন আপনাকে ধরে নিতে হবে এটা আপিল পর্যায় পর্যন্ত। তাহলে যে কোনো সময় সমান সমান আপিল পর্যায় পর্যন্ত আমরা লিখে নিতে পারি, যেহেতু অনেক জায়গায় পাবো এই কথাটা। যে কোনো সময় সমান সমান আপিল পর্যায় পর্যন্ত। এখন আপনাদের আমি একটা টেকনিক বলি, মানে এই জায়গা থেকে একটা প্রশ্ন আসার মতো, যে আরজি কর্তনের বিরুদ্ধে করণীয় কি, আরজি সংশোধনের বিরুদ্ধে করণীয় কি। খেয়াল করতে হবে কিন্তু মাই ডিয়ার লার্নার, আরজি কর্তনের বিরুদ্ধে করণীয় কি এবং আরজি সংশোধনের বিরুদ্ধে করণীয় কি। এখন আরজি কর্তন চাইবে কে? বাদী চাইবে না বিবাদী চাইবে? শিওর? আচ্ছা, এই দরখাস্তটা মঞ্জুর বা না মঞ্জুর হবে। যখন দরখাস্তটা দিচ্ছে মঞ্জুর হবে না মঞ্জুর হবে, এর বিরুদ্ধে আমরা রিভিশন করব।
আবার আরজি সংশোধনেও যদি আমাদের নাম মঞ্জুর বা মঞ্জুর হয়, এর বিরুদ্ধে আমরা কি করব? রিভিশন করব। এই কারণে করব, মাথায় যে টেকনিকটা রাখতে বলছি, 6 আদেশে কোনো আপিল নাই। 6 আদেশে কি কোনো আপিল নাই। তাহলে 6-16 থেকে আপিল হবে না রিভিশন হবে? 6-17-তে আপিল হবে না রিভিশন হবে? মানে 6-এর মধ্যে কোনো আপিল নাই। আমাদের এটা কি মাথায় রাখতে হবে। ছোট করে লিখে নেই যে আরজি কর্তনের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয়। আরজি কর্তনের বিরুদ্ধে, এত লম্বা লাইন। সোফাটা নিয়ে আসেন, সোফাটা নিয়ে এসে বসেন। আরজি কর্তনের বিরুদ্ধে রিভিশন করতে হয়। এখন মজার একটা বিষয় কিন্তু, যেটা আসে পরীক্ষায়, আমার ধারণা আসবে। হ্যাঁ, রিভিশন দায়ের করতে হয়। ওকে, আরজি কর্তনের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয়। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন, বাইরেই বসেন। আল্লাহ ভরসা, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আদেশ 6 বিধি 17 আরজি সংশোধন। আদেশ 6 বিধি 17 আরজি সংশোধন। এখান থেকে একটা প্রশ্ন আসবেই, যেভাবে আসুক, ঘুরিয়ে আসুক, পেঁচিয়ে আসুক, একটা প্রশ্ন আসবেই। এখন জীবনে যদি ভুল করেন তখনই কিন্তু সংশোধন করতে হয়। তাহলে সংশোধনের সাথে কিসের সম্পর্ক? ভুলের একটা সম্পর্ক। এবং এই ভুল করলে দুইটা জিনিস আপনার কাছে আসবে। আপনি হয়তোবা সংযুক্ত করবেন ভুলটাকে, না হয় কি করবেন? বিয়োজন করবেন, মানে বাতিল করবেন। আমি কি বোঝাতে পারছি কথাটা? তাহলে ভুলবশত আরজিতে কিছু অন্তর্ভুক্ত হইলে আরজি সংশোধনের আবেদন করতে হয়। লিখে নেই, ভুলবশত আরজিতে কিছু অন্তর্ভুক্ত হলে জ্বর কেমন আপনার? আচ্ছা, তাহলে ভুলবশত আরজিতে কিছু অন্তর্ভুক্ত হলে আরজি সংশোধনের আবেদন করতে হয়। দুইটা চেয়ারের সামনে দিতে পারেন, চাইলে চলে আসেন, সামনে চলে আসেন। দুইটা চেয়ার এখানে গ্যালারিতে বেশি মনে হচ্ছে। ভিতরে আসেন, ভিতরে আসেন। এই তো ভাই, চলে আসেন। আরে আর রহমান ভাই, আপনি রহমান ভাই সামনে যান। আরেকটা চেয়ার দেওয়া যায়? ভাই চেয়ার আপনি কি বছর নাম ছিলেন? এইখানে একটা চেয়ার নিয়ে যান, আব্দুর রহমান। এইখানে যান, এইখানে যান। ওকে, রিল্যাক্স। ও বসুন, বসুন। আচ্ছা, তাহলে এদিকে আসেন আমার সাথে। ওই যে একটা সুন্দর চেয়ার আপনার জন্য, দারুণ চেয়ার। ওকে, রিল্যাক্স। আমরা ভুলে ছিলাম, কোথায় ছিলাম? তাহলে ভুল হইলে কি করব? আরজি সংশোধন করব। তাহলে দেখেন, সংশোধনের সাথে আবার এই শব্দটা একটা মিষ্টি শব্দ। কি? সংশোধন। এই সংশোধনকে যদি আমরা ভাঙি, দুইটা শব্দ পাওয়া যায়। একটা পাওয়া যায় সংযোজন, আর একটা পাওয়া যায় বিয়োজন। তাহলে আমরা লিখে নিই যে সংশোধন সমান সমান সংযোজন প্লাস বিয়োজন। সংশোধন সমান সমান, প্লিজ একটু লিখি, আমি যাব, আপনার যা মনে যা আসতেছে আমি শিওর যাব। সংশোধন সমান সমান সংযোজন প্লাস বিয়োজন।
তার মানে আমি যদি কিছু অন্তর্ভুক্ত করতে চাই তাও আমি কিসের আবেদন করব? আর্জি সংশোধনের আবেদন করব। ধরেন আমার দুইজন মামলার বাদী রাইখে আমি মামলা দায়ের করছি, এখন এই মামলার বাদীকে আমি পক্ষভুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমি কিসের আবেদন করব? এখন আমি দুইজন বিবাদী রেখে মামলা দায়ের করেছি, এখন বিবাদী দুইজন মামলা আসতে চাই, আমি কিসের আবেদন করব? তার মানে পক্ষভুক্ত করতে গেলেও আর্জি সংশোধনের আবেদন করা লাগবে। ওকে, বাদ দিলাম এটা। 15% জায়গায় আমি 16% পেয়ে গেছি। কত? 15% জায়গায় আমি 16% পেয়ে গেছি। এখন এইটা যদি আমার ঠিক করতে হয় কিসের মাধ্যমে ঠিক করব? আর 16% জায়গায় যদি আমি 15% পাই, আমি কি বোঝাতে পারছি? তাহলে ভুলবশত আরজিতে কিছু অন্তর্ভুক্ত হলে আরজি সংশোধনের আবেদন করতে হয়। যে কোনো সময় আরজি সংশোধনের আবেদন করা যায়। যে কোনো সময় আরজি সংশোধনের আবেদন করা যায়। যে কোনো সময় আরজি সংশোধনের আবেদন করা যায়, অর্থাৎ আপিল পর্যায়েও আরজি সংশোধনের আবেদন করা যায়। অর্থাৎ আপিল পর্যায়েও এটা কিন্তু আসে একটা আশার মতো প্রশ্ন যে কখন আরজি সংশোধন করা যায় বা কোন সময় আরজি সংশোধন করা যায়। এই যে কোনো সময় না দিয়ে আসা আপিল পর্যায়ে কি আরজি সংশোধন করা যাবে? শিওর? আচ্ছা, তাহলে যে কোনো সময় বলতে আমরা কি বুঝছি? আপিল পর্যায়ে বুঝতে পারছি। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্য কি? আরজি সংশোধনের জন্য 14 দিন বা 2 সপ্তাহ সময় পাওয়া যাবে। আরজি সংশোধনের জন্য বলেন 14 দিন বা 2 সপ্তাহ সময় পাওয়া যাবে। লিখেছি? আচ্ছা, আমি যেটা বলছি এটা লিখছেন? এইটার ব্যতিক্রম 2টা আছে, এছাড়া সব জায়গায় আরজি সংশোধন 14 দিন। আমি বুঝাইতে পারছি? তাহলে এর ব্যতিক্রম আছে 2টি, লিখে নেই যে এর ব্যতিক্রম আছে 2টি। তাহলে কিসের ব্যতিক্রম এটা লিখলেন? এই যে 2 সপ্তাহ বা 14 দিনের একটা 2টা ব্যতিক্রম আছে। তাহলে প্রথম ব্যতিক্রমটা আমরা লিখি 1। কিতা 1? আহা, কি ভালো জিনিস 1 না? তাহলে তায়দাদ মূল্য বুঝি আমরা বিষয়বস্তু, তারপর বিষয়বস্তুর মূল্যমান বা তায়দাদ মূল্য বা মামলার মূল্য যদি আমরা কম দেখাই, সেক্ষেত্রে আরজি সংশোধনের জন্য 21 দিন সময় পাওয়া যাবে। লিখে নেই বিষয়বস্তুর মূল্য বা তায়দাদ মূল্য বা মামলার মূল্যমান বিষয়বস্তুর মূল্য বা তায়দাদ মূল্য বা মামলার মূল্যমান কম দেখালে আরজি সংশোধনের জন্য সময় পাওয়া যাবে কতদিন? 21 দিন। আমি কি বোঝাতে পারছি? ওকে। একুশ দিন সমান সমান কয় সপ্তাহ? এটা লিখে নেন। এই সপ্তাহে সপ্তাহে কিন্তু লাগতেছে ইদানিং। 21 দিন মানেই কার্য দিবস বুঝবেন। যেখানেই দিন পাবেন আপনি সেটাই মানে কার্য দিবস বুঝবেন। এত ঘটা করে কার্য দিবস টিবস লেখার দরকার নাই। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে 21 দিন বলতে কয় সপ্তাহ বোঝায়? আমি এটা একটু ওইটা একটু লেখা নেন। আমি পড়াইলাম 21 দিন, আসলো 3 সপ্তাহ, মিললো না, গোল্লা ভরাট করতে পারলেন না, একটা প্রবলেম হয়ে যাবে না? যেমন এই নাসির ভাই হয়েছিল 3 মাস পাইছে, সরি 90 দিন পাইছে, বলে ও আমি তো পড়ছি 3 মাস। গতকালকের ঘটনা। আচ্ছা, 2 কোর্ট ফিস কম দেখালে, কোর্ট ফিস কম দেখালে বা
কম মূল্যের স্ট্যাম্প ব্যবহার করলে বা কম মূল্যের স্ট্যাম্প ব্যবহার করলে আরজি সংশোধনের জন্য 21 দিন বা 3 সপ্তাহ সময় পাওয়া যাবে। তো বলি কি লিখতেছি, যারা বলে না তারা কিন্তু বলতেছেন না, মানে যারা সব সময় বলে তারাই বলতেছে। বলেন একটু বলেন। ওকে, মজার বিষয়, এই দুইটা ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রে আরজি সংশোধন কতদিন? আচ্ছা, এবার আমি তাহলে প্রশ্ন করি কয়েকজনকে, লেখা বন্ধ। কারে জিজ্ঞেস করবো এই জায়গায়? এই যে বিবারিয়া, কম মূল্যের স্ট্যাম্প ব্যবহার করার কারণে আরজি সংশোধনের জন্য কতদিন সময় পাওয়া যাবে? তারপরে হচ্ছে পটুয়াখালী, কোর্ট ফিস কম দেখালে আরজি সংশোধনের জন্য কতদিন সময় পাওয়া যাবে? আচ্ছা, ঢাকাইয়া, আরজি সংশোধনের জন্য কতদিন সময় পাওয়া যাবে? উনি ট্যালেন্ট, মানে আপনারা অনেকেই কিন্তু খাইতেন, উনি কিন্তু ঠিক আছে। এবার আপনি, কম মূল্যের স্ট্যাম্প ব্যবহার করলে আরজি সংশোধনের জন্য কতদিন সময় পাওয়া যাবে? এবার আপনি, পক্ষভুক্তি করার জন্য আরজি সংশোধন হইলে কতদিন সময় পাওয়া যাবে? শিওর? আচ্ছা, এরপর আপনাকে বলি, একটা নথি আমি আরজির সাথে অন্তর্ভুক্ত করতে চাই বা একটু সংশোধন করতে চাই 15 জায়গায় 16, এর জন্য আমি কতদিন সময় পাবো? আর কম মূল্যের স্ট্যাম্প ব্যবহার করলে, তারপর হচ্ছে কোর্ট ফি কম দেখালে, তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে তাদের মূল্য কম দেখালে, মামলার মূল্যমান কম দেখালে, তারপর হচ্ছে আপনি ধরেন নিজের নামই লেখেন নাই, এখন মামলা কি করবেন? কতদিন? উনি চেয়ারম্যান, উনি পাস করে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, রিল্যাক্স। তাহলে আরজি সংশোধনের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয়, লিখে নেই। আরজি সংশোধনের বিরুদ্ধে কোনো নাম্বার নাই। আরে 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 আল্লাহ, আরে আম্মু আব্বু, এখানে আমরা একটা হেডলাইন করছিলাম কি জানো, নাম্বার 2টা দিলাম, আপনি কেমনে 3টা বানাইলেন? 2টা ব্যতিক্রম লিখছিলাম আমরা, তাহলে আবার 3 হয় কেমনে? আমি আসবো আপনার কাছে, আমার টপিক শেষ হয় নাই, আমি শিওর আসবো, আপনি শিওর থাকেন। আচ্ছা, আরজি সংশোধনের বিরুদ্ধে করণীয় কি? মজার বিষয়, 6 আদেশে ম্যাক্সিমাম জায়গায় রিভিশন, এখানে আপিল নাই। তাহলে 6-1, 6-16, 6-17, 7-1, 7-10, 7-11, 8-1, 8-6-1। রিল্যাক্স। এবার আপনার প্রশ্নটা আমি শুনবো, বলেন। বলছি যে আরজি সংশোধন যদি আমি যদি করতে চাই, সংশোধন করতে চাই, তাহলে তো সেটা রিভিশন করবো, কিন্তু আপিল পর্যায়ে পর্যন্ত আসে কেন? আপিল পর্যায়েও আপনার আরজি সংশোধন করতে পারবেন, কিন্তু এই দরখাস্ত যদি না মঞ্জুর করে দেয় আদালত, তখন আপনি যাইবেন কই? তখন রিভিশন করবো আমি উচ্চ আদালতে, এইটা বুঝাইতে চাইছি। আর আপিল পর্যায়ে করা যাবে মানে আপনি একটা আপিল দাখিল করছেন, তখন যদি মনে হয় যে এই আপিলের সময় আপনার আরজি সংশোধন করার সুযোগ হলে আপনি মামলায় রিলিফ পাবেন, সেক্ষেত্রে আপনি আপিলের সময় আরজি সংশোধন করতে পারবেন। এটা একটা মজার বিষয়। আচ্ছা, এবার আমরা 7-1 লিখি, আদেশ 7 বিধি 1, আরজির উপাদান। এখন এই আরজি দিয়ে যেহেতু গতবার প্রশ্ন এসে গেছে, আমি শিওর যে এবার এখানে রিটেনে আপনাদের প্রশ্ন আসবে না, তাই এমসিকিউ করার জন্য এখানে যতটুকু জানা দরকার ঠিক আমি ততটুকুই জানাবো। আমি কি বোঝাতে পেরেছি? বিশদ আকারে আমি কিছুই এখানে জানাবো না, জাস্ট এমসিকিউ পড়ার জন্য যতটুকু জানা দরকার ঠিক ততটুকুই জানাবো। তাহলে আরজির উপাদান লিখবো না? আচ্ছা, তাহলে আরজির উপাদান 1, আদালতের নাম। কার নাম? বাবা। 2, বাদী। ব্র্যাকেটে লেখেন পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা। বাদী পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা।
আদান শেষ না? আচ্ছা, ওবায়দুর রহমান যে প্রশ্নটা করছেন ওইটা আমার কাছ থেকে পরে বুঝে নেন, কারণ আমি আব্দুর রহমান যে প্রশ্নটা করছেন, কারণ আমার আপিল পর্যায়ে যাইতে হবে, আপিল পর্যন্ত যাইতে হবে। ওকে, আচ্ছা, আমরা ছিলাম কই? আচ্ছা, আদালতের নাম, বাদী, পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা, বিবাদী। বিবাদী নাম ও ঠিকানা যতটুকু জানা যায় বা যতদূর জানা যায়। হ্যাঁ, লিখেছি। তাহলে একে কি আছে? দুয়ে কি? তিনে কি আছে? চার, বাদী বা বিবাদী। বাদী বা বিবাদী, বাদী বা বিবাদী নাবালক বা মানসিক বিকারগ্রস্ত থাকলে সে সম্পর্কে বিবরণ। বাদী বা বিবাদী নাবালক বা মানসিক বিকারগ্রস্ত থাকলে সে সম্পর্কে বিবরণ। লিখেছি? বাদী বা বিবাদী নাবালক বা মানসিক বিকারগ্রস্ত থাকলে সে সম্পর্কে বিবরণ। 4, 5, বাপরে বাপ, আদালতের এখতিয়ার সম্পর্কে বিবরণ। আদালতের এখতিয়ার সম্পর্কে বিবরণ। লিখেছি? কোর্ট ফিস সংক্রান্ত বিবরণ। লিখেছি? 7, প্রতিকার। হ্যাঁ, শুধু প্রতিকার। আমি আবারও বলছি, এমসিকিউতে পড়ানো জানার জন্য যতটুকু জানা দরকার আমরা ততটুকুই জানবো, আর এরপর রিটেন যখন করাবো একটা আরজি কেমনে লিখতে হয়, কয়টা পয়েন্ট আছে, কি আছে না আছে, আমি সব বুঝাবো। তাহলে আমাদের প্রতিকারটা হচ্ছে একটা আরজির অত্যাবশ্যকীয় উপাদান। যদি জিজ্ঞেস করা হয় একটি আরজির অত্যাবশ্যকীয় উপাদান কোনটি, সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে? প্রতিকার। আমরা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে নেই যে একটি আরজির অত্যাবশ্যকীয় উপাদান হল প্রতিকার। একটি আরজির অত্যাবশ্যকীয় উপাদান হলো প্রতিকার। কি ক্ষতিকর লিখছেন? একটি আরজির অত্যাবশ্যকীয় উপাদান হলো প্রতিকার। এবার লিখি যে প্রতিকার না চাইলে আদালত মামলা খারিজ করে দেবেন। প্রতিকার না চাইলে আদালত মামলা খারিজ করে দেবেন। এখন এই আরজি আর দরখাস্ত আমরা চিনবো কি করে? একটা চেনার তো উপায় দরকার আমাদের, তাই না? আরজি আর দরখাস্ত প্যাটার্ন, যারা কোর্ট প্র্যাকটিস করেন ম্যাক্সিমাম দেখবেন যে প্যাটার্ন এক। আরজি আর দরখাস্তের প্যাটার্ন এক, কিন্তু চিনবো কি দিয়ে? এটা তো একটা চেনার জন্য একটা দরকার জানা। তাহলে টেকনিক লিখি, একটা টেকনিক লিখি যে আরজি চিনবো কি। টেকনিক। তাহলে আরজির শেষে সত্যাখ্যান বা সত্যপাঠ থাকবে। আরজির শেষে
সত্যাখ্যান বা সত্যপাঠ থাকবে। সত্যাখ্যান বা সত্যপাঠ থাকবে। আর দরখাস্তের শেষে শপথনামা বা হলফনামা থাকবে। দরখাস্তের শেষে শপথনামা বা একা একা কতক্ষণ চিল্লানো দেয়, কথাও বলে না। শপথনামা বা হলফনামা থাকবে। আচ্ছা, রিল্যাক্স রিল্যাক্স। তাহলে আঙ্গুল আছে যেন কয়টা? ওর ঘুম পাচ্ছে, ওই কারণে বিশ্লেষণ দিয়ে বলতেছে। ঠিক আছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম সেটাই বলি। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, সবাই এক বলেন। 6 16 7 1 8 1 রিল্যাক্স। একদম এই যে বিবারিয়া বলেন তো, এটা মুছে দেই আমি। বলেন 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 বলেন, আছে? আপনি না বিবারিয়া ও ব্রাহ্মণবাড়িয়া বলেন। হ্যাঁ, আবার বলেন। এবার আপনার পাশের জন বলুন, ডান পাশে। 6 1 6 16 6 17 7 1 7 10 7 11। হ্যাঁ, 6 1 6 8 1 6 8 6 1। আবার বলেন। 6 1 6 16 6 17। হ্যাঁ। 7 1 7 10 7 11। হ্যাঁ, তারপর হচ্ছে 8 1 8 6। আবার একবার বলেন। 6 1 6 16 6 17। 7 1 7 10 7 11। 8 1 8 6 1। দেখেন, 3 বার বললেন, জড়তা কেটে গেল, কিন্তু এর আগে অনেকবার বলছে, আপনারে আমি বলাইতে পারি নাই। 3 বার বলছেন, জড়তা কিন্তু কেটে গেছে মুখে। তাহলে বলতে সমস্যাটা কি আমি তো বুঝি না। সবাই বলেন তো একবার। আচ্ছা, রিল্যাক্স। তাহলে আমরা পড়ছি হচ্ছে 6 1 পড়ে আসলাম, 6 16 পড়ে আসলাম, 6 17 পড়ে আসলাম, 7 1 পড়লাম। এবার 7 10, আদেশ 7, বিধি 10। আদেশ 7, বিধি 10। আরজি ফেরত। ফোনটা একটু বন্ধ করেন, যার বাঁচতেছে। আর ক্লাসে ফোন কেউ ধরবেন না। আমার ফোন কিন্তু আমি বন্ধ করে নিয়েছি। আচ্ছা, এই আরজি ফেরত থেকে একটা প্রশ্ন হয় প্রতি বছর। বিষয়টার নাম কি? আচ্ছা, আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর দেবেন। দয়া করে 5 থেকে কেউ উত্তর দিলে 100 টাকা জরিমানা করবো কিন্তু। আচ্ছা, একদম পিছনে শফিক ভাই বলেন যে আরজি ফেরত চাইবে কে? আরজি ফেরত কি বাদী চাইবে? আচ্ছা, তার কথার সাথে সে বাদীও বলছে, বিবাদী বলছে। আপনারা, আমি যাকে জিজ্ঞেস করবো একটা উত্তর বাইছে নেবেন তার কাছ থেকে, ওকে? নাকি আরো কারো চাওয়ার সুযোগ আছে? তো থাকলে বলেন। আচ্ছা, এবার আমি একদম এই কড়া থেকে, আরজি ফেরত চাইবে কে? বাদী চাইবে না বিবাদী চাইবে? শিওর? আরে বাপ রে বাপ। এবার আপনি বলেন।
এই হলো অবস্থা। যে করে সে চায় না আর্জিতে আর্জিতে বাদ বাদ। বলটা স্থির করে আদেশ কত? 7 আচ্ছা, তাহলে আরজি ফেরত চাইবে কি আপনি বলেন? চলে আপনি না থাকলে এবার কারে কোড প্র্যাকটিস করেন কি এখানে একটু তাদের দেখতে চাই কে আছে? ওবায়দুর রহমান ভাই পাইছি। এইবার আপনাকে জিজ্ঞেস করি, আরজি কর্তন সরি আরজি ফেরত চাইবে কে? বাদী চাইবে কেন? একদম পিডামো আন্দাজে ঢিল মারতেছে, একদম পিডামো। আরজি সংশোধন আরজি ফেরত কে চাইবে? বিবাদী চাইবে। যে কেন চাইবে খেয়াল করেন, আরজি ফেরতের দরখাস্ত করবে কে? বাদী করবে না বিবাদী করবে? তার মানে বিবাদী এই কারণে করবে আরজি ফেরত দিলেই তো সে বেঁচে যায়। আরজি ফেরত দিলে কি সে? তাহলে আরজি ফেরতের দরখাস্ত বাদী করবে না বিবাদী করবে? এইটা কথাটা কি মাথায় ঢুকছে? শিওর? আরজি ফেরতের না ঢোকার কি আছে? আরজি ফেরতের দরখাস্ত বাদী করবে না বিবাদী করবে? আরজি করে কে? দায়ের করে কে? তা বাদী করলে কি সে ফেরত দেবে? হুজুর আমার আরজিটা ফেরত দিয়ে দেন, এটা তো বিবাদী দরখাস্ত করবে। ভুল বলতেছেন আপনি, আপনি ভুল বলতেছেন। বুঝি নাই বলেন, যে বুঝি নাই না, আরো জানতে হবে। আমি আর কোনো তথ্য বলি নাই, বলেন আরো জানতে হবে কেন বিবাদী চাইবে, এটা আপনাকে জানতে হবে। ওকে, আবার কথা বলে আপনি বলেন যে জানি না, খুব সহজ উত্তর, ভুল বললেন না, বিপদ। তাহলে আরজি ফেরতের দরখাস্ত বিবাদী চাইবে এই কারণে যে আমি যদি বিবাদী হয়ে আদালতকে বুঝাইতে পারি মামলাটা ভুল আদালতে দায়ের করা হয়েছে বা এখতিয়ারবিহীন আদালতে দায়ের করা হয়েছে, সেক্ষেত্রে মামলা তো চলে যাচ্ছে। মামলা কি চলে যাচ্ছে, বিবাদী কি বেঁচে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে দরখাস্তটা করবে কে? এটা মাথায় কি ঢুকছে? তাহলে আমরা এবার লেখা শুরু করি। হ্যাঁ, আরজি ফেরত আমরা লেখা শুরু করি এবার। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি শুধুমাত্র একটি কারণে আরজি ফেরত দেওয়া হয়। আবার কোন বের করে দেব কিন্তু, শুধুমাত্র একটি কারণে কি হয়? কয়টা কারণ? আচ্ছা, দারুণ। শুধুমাত্র একটি কারণে আরজি ফেরত দেওয়া হয়। এই কারণটা হচ্ছে ভুল আদালতের আরেক নাম এখতিয়ারবিহীন আদালত। খেয়াল করেন প্লিজ, ভুল আদালতের আরেক নাম কি? আর এই ভুল শব্দটা কিন্তু আমরা এক জায়গায় পড়ে আসছি। কোথায় পড়ে আসছি বলেন তো? সংশোধনে। ওটা ভুল বশত। সংশোধনের ক্ষেত্রে কি ভুল বশত, আর এখানে ভুল আদালত, পার্থক্য কিন্তু অনেক। আরজি সংশোধনে পড়ছি আমরা ভুল বশত, আর আরজি ফেরতে পাচ্ছি ভুল আদালতে বা এখতিয়ারবিহীন আদালতে যদি মামলা দায়ের করা হয়, সেক্ষেত্রে আদালত আরজি ফেরত দেবেন। লিখে না, ভুল আদালত বা এখতিয়ারবিহীন আদালতে, ভুল আদালত বা এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করা হলে কি হবে? আচ্ছা, দারুণ ব্যাপার। তাহলে আরজি ফেরত কখন দেওয়া হয় যদি বলা হয়? আর কখন আরজি ফেরতের দরখাস্ত দায়ের করা যাবে? যে কোনো সময়। যে কোনো সময়। কখন আরজি ফেরতের দরখাস্ত দায়ের করা যাবে? লেখেন, খুব স্পর্শকাতর জায়গা, এখান থেকে প্রশ্ন হয়। ওকে, রিল্যাক্স রিল্যাক্স। এখন আরজি ফেরতের দরখাস্ত দিবে কে? বিবাদী যদি আরজি ফেরতের দরখাস্ত দেয়, খেয়াল করতে হবে কিন্তু আদালত মামলাটা কি দিয়ে দেবে? বাদীকে ফেরত দিয়ে দেবে। বাবা তুমি চলে যাও, আমার কাছে তোমার এখতিয়ার নাই, এই মামলাটা আমি কোনোভাবে কি
বিচার করার ক্ষমতা রাখি না। তুমি যথাযথ আদালতে মামলাটা দায়ের করো, আদালত একটা পৃষ্ঠাঙ্কন করে দেবেন আরজির উপরে। আমি কি বোঝাতে পেরেছি? আদালত কি করবে, আরজি ফেরত দেওয়ার সময় একটা পৃষ্ঠাঙ্কন করে দেবে যে মামলাটা তুমি যথাযথ আদালতে দায়ের করো। তাহলে ক্ষতিটা কার হইছে? লাভ হইছে কার? তাহলে আরজি ফেরতের দরখাস্ত যদি না মঞ্জুর হয়, লাভ কার? আবার বুঝতে হবে কথা কিন্তু প্লিজ। আরজি ফেরতের দরখাস্ত না মঞ্জুর হইলে লাভ কার? বাদীর। ক্ষতিগ্রস্ত কে? তাহলে খেয়াল করেন প্লিজ, আরজি ফেরত দিলে করণীয় কি? নতুন মামলা দায়ের। খেয়াল লেখেন না, আরজি ফেরত দিলে করণীয় কি? তার মানে বাদী নতুন করে মামলা দায়ের করবে যথাযথ আদালতে। এবং আবার এই প্রশ্নটা যদি আসে যে আরজি ফেরতের দরখাস্তের বিরুদ্ধে করণীয় কি? আপিল। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে আরজি ফেরত যখন দেওয়া হবে, বাদী নতুন আদালতে মামলা দায়ের করবে। আর আরজি ফেরতের দরখাস্ত যখন নামঞ্জুর হবে, তখন বিবাদী দিয়ে দরখাস্তের উপরে আপিল দায়ের করবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এবার লিখে নেই প্রশ্ন না ব্যাখ্যাকারে লিখি যে আরজি ফেরতের বিরুদ্ধে কত করণীয় নতুন করে মামলা দায়ের। আরজি ফেরতের বিরুদ্ধে করণীয় নতুন করে মামলা দায়ের। তার মানে কি বাদী যথাযথ আদালতে মামলা দায়ের করবে, আদালত তো পৃষ্ঠাঙ্কন করে ফেরত দেবে, তাই তো? কি অঙ্কন? আচ্ছা, এবার লিখি আরজি ফেরতের দরখাস্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয়। ব্র্যাকেটে লিখবেন বিবাদী করবে। দরখাস্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে স্যার, এটা বাদী আপিল করতে পারবে না। বাদী আপিল কিন্তু করতে পারবে, কিন্তু তাকে তো এখতিয়ার যখন নাই, সে বুঝে গেছে আদালতের যখন এখতিয়ার নাই, কোনো কিছুই টিকবে না, এখানে নতুন করে তাকে মামলা দায়ের করতে হবে। আর বিবাদী কি করবে? বুঝাতে পেরেছি? আচ্ছা, যদি বুঝে থাকেন খুব ভালো। কে কে বুঝি নাই আবার বুঝাবো। বুঝি নাই কে? আমি প্রশ্ন করি দুই একজনকে। আচ্ছা, একদম হচ্ছে নারায়ণগঞ্জ, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, রাগ করবেন না তেমনি? ঠিক আছে, মুড আসতেছে না এখানে। হা যান, ঠিক আছে। রেডি? নারায়ণগঞ্জের সবাই রেডি? আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আপনি বলেন যে কখন আরজি ফেরত দেওয়া হবে? বলেন। আর এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করলে বা ভুল আদালতে মামলা দায়ের করলে কি করা হবে? আরজি ফেরত দেওয়া হবে। এই গেল একটা প্রশ্ন। তার পাশে নারায়ণগঞ্জ, আরজি ফেরতের বিরুদ্ধে করণীয় কি? ও দারুণ, এই ছেলেটা তো নতুন আসছে, একদম দারুণ ব্যাপার। এরপর নারায়ণগঞ্জের আর কে আছেন? ও রে, আচ্ছা, আরজি ফেরতের দরখাস্তের বিরুদ্ধে করণীয় কি? নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, রিল্যাক্স। তাহলে এবার আদেশ 7 বিধি। আদেশ 7 বিধি 11। এই জায়গাটা একটা বিচ্ছিরি জায়গা, কারণ বাংলা আমাদেরকে ডিস্টার্ব করে এখানে। এইটার নাম হচ্ছে আরজি খারিজ, আরজি রদ, আরজি নাকচ, আরজি এই, আরজি সেই। আমরা এটাকে হচ্ছে রিজেক্ট দিয়ে বুঝবো। কি? রিজেক্ট দিয়ে বুঝবো। আমাদের যখন এখান থেকে প্রশ্ন হবে, আমরা যদি না বুঝতে পারি, আমরা ইংলিশ প্রশ্নে চলে যাব। রিজেক্ট অফ কি? প্লেন। আচ্ছা, তাহলে আমরা রিজেক্ট দিয়ে বুঝবো, কারণ এটা নাকচ বলে কেউ কেউ বলে হচ্ছে খারিজ বলে, কেউ প্রত্যাহার বলে,
কেউ কেউ হ্রদ বলে, আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমরা সব কয়টা নাম লিখে নেব, যে আরজি, নাকচ, খারিজ, হ্রদ, প্রত্যাহার। আরজি, খারিজ, হ্রদ, প্রত্যাহার, রিজেক্ট অফ প্লেন্ট। রিল্যাক্স। তাহলে এটার নাম কয়টা প্রকার হলো, কতগুলা? এইখানেই 5-6টা এমসিকিউ আছে, এইখানেই 5-6টা এমসিকিউ আছে। কত আদেশে আরজি খারিজ হবে, কত আদেশে আরজি নাকচ হচ্ছে, কত আদেশে আরজি প্রত্যাহার হচ্ছে, কত আদেশে আরজি রদ হচ্ছে। তাহলে লিখি 4টি কারণে আরজি খারিজ হয়, 4টি কারণে আরজি কি হয়। ব্র্যাকেটে লিখে নেবেন যে কোনো সময়। যে কোনো সময় মানে কি? যারা বলতেছেন না তারা কি জানেন যে কোনো সময় মানে কি? আপিল পর্যায়ে। ওকে ফাইন। কয়টি কারণ? তাহলে রিল্যাক্স। তাহলে আরজি ফেরতের কারণ কয়টি? আর আরজি খারিজের আরজি ফেরতের কারণ কয়টি? আরজি খারিজের কারণ কয়টি? এই 4টি আর 1টি থেকে প্রশ্ন আসবে, এই 4টি আর 1টি থেকে প্রশ্ন আসবে। তাহলে আমাদের কারণ কয়টা? 4টা। 1, মামলার কারণ না থাকলে বা নালিশের কারণ না থাকলে, মামলার কারণ না থাকলে বা নালিশের কারণ না থাকলে বা কজ অফ অ্যাকশন না থাকলে, ওকে ওকে কি না? আচ্ছা, প্রথম কারণটা কি তাইলে? আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, যারা বলতেছেন না তারা কিন্তু বলতেছেনই না, মানে এতবার চিল্লাইতেছি কিন্তু তাদের কারণে। আপনারা যারা বলতেছেন তারা অবজান করেন। ওকে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা, কোর্ট ফি কম দেখালে বা কম মূল্যের স্ট্যাম্প ব্যবহার করলে, কোর্ট ফি কম দেখালে বা কম মূল্যের স্ট্যাম্প ব্যবহার করলে, তাহলে প্রথম কারণটা ছিল কি? মামলার যদি কারণ না থাকে। বিষয়বস্তুর মূল্য বা তায়াতাত মূল্য বা মামলার মূল্যমান কম দেখালে। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা। বিষয়বস্তুর মূল্য বা মামলার মূল্য বা তায়াতাত মূল্য কম দেখালে। ওকে, আচ্ছা। 4, প্রতিকার। আহা, 4 হচ্ছে কি? এখন মাই ডিয়ার লার্নেড, আপনাদের কিন্তু ম্যাক্সিমাম লার্নেড গণে কিন্তু জেনে পরীক্ষার হলে যায়, কেউ যে না পড়ে যায় এরকম কিন্তু না। মানে কেউ কম পড়ে কেউ বেশি পড়ে, কিন্তু না পড়ে পরীক্ষার হলে যাওয়া লোক কিন্তু আপনাদের মতো সচেতন মানুষরা যায় না। আমাদের কিন্তু অপশন ভোগায়,
কারণ আমরা বাল্যকালে বা পাঠ্যপুস্তকে বা কারিকুলামে যেটা পড়ে আসছি সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, চুজ দ্য মানে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও। আর এই লেভেলে আমরা যে প্রফেশনাল লাইফ, এখানে কিন্তু চুজ দ্য বেস্ট অ্যান্সার, চুজ দ্য, তার মানে চারটেই আপনার কেন জানি আপনার মাথা ঘুরে ফেলতে পারে, চারটেই কেমন কেমন জানি কি উত্তর লাগে এরকম একটা ব্যাপার। এই চারটা দিয়েই এখানে একটা এমসিকিউ হয় যে একটি মামলার অত্যাবশ্যকীয় উপাদান কয়টি? কয়টি? না না, একটি প্রতিকার। এখন সেইখানে আপনার লিখে দিতে পারে নালিশের কারণ ক, এটাও কিন্তু একটা কি মামলার উপাদান, তাই না? নালিশের কারণ। ক্ষয়ে দিয়ে দিল আপনার হচ্ছে কম কম মূল্যের স্ট্যাম্প বা কোর্ট ফি। গয়ে দিয়ে দিল কি বিষয়বস্তুর মূল্য, এবং ঘয়ে দিল প্রতিকার। সেক্ষেত্রে অত্যাবশ্যকীয় উপাদান কোনটা? বাকি সবগুলো কিন্তু মামলার উপাদান। আমি কি বোঝাতে পেরেছি? শিওর বুঝতে পেরেছেন? আচ্ছা, এখান থেকে আল্লাহর রহমতে একটা প্রশ্ন আসার মতো। এখন আমার টপিকস হচ্ছে কি আরজি খারিজ। এখন আরজি খারিজের আবেদন কে করবে, এই হলো প্রশ্ন। আমি যারে জিগাই হে কোন সেটা বলো, একদম রাফি। রাফি, আরজি খারিজের আবেদন কে করবে? শিওর? শিওর? আচ্ছা, তাহলে বিবাদীর আরজি খারিজ যদি মঞ্জুর হয় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? বাদী কি করবে এই দরখাস্তের বিরুদ্ধে? আপিল করবে। খেয়াল করতে হবে কিন্তু আরজি খারিজের বিরুদ্ধে করণীয় কি? আপিল। এখন যদি দরখাস্তটা না মঞ্জুর হয়, খেয়াল করতে হবে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? না, বিবাদীর দরখাস্তটা যদি না মঞ্জুর হয় ক্ষতিগ্রস্ত কে? তাহলে আরজি খারিজের দরখাস্তের বিরুদ্ধে করণীয় কি? রিভিশন। আপনার বাদী আরজি খারিজ যখন মঞ্জুর হচ্ছে, ক্ষতিগ্রস্ত কে? বাদী। বাদী আপিল করবে যে। আর বিবাদীর যেহেতু এটা দরখাস্ত না মঞ্জুর হইলে আমরা রিভিশনে যাচ্ছি। তাহলে প্রশ্নের মতো করে লিখি যে আরজি খারিজের বিরুদ্ধে করণীয় কি? আবার পেন দেয়। তাহলে আরজি খারিজ করলে কার ক্ষতি হচ্ছে? তাহলে আপিল লিখবো আমরা, বাসে বাদী লিখে দেবো যে বাদী আপিল করবে। হ্যাঁ, এক কথায় উত্তর দেন, আপিল। আর কে আপিলটা করবে? ব্র্যাকেট আটকায় দেন। আচ্ছা, লিখেছি। এরপরে আরেকটা প্রশ্ন লিখি, আরজি খারিজের দরখাস্তের বিরুদ্ধে করণীয় কি? বুঝতে কি পারছি? ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? বিবাদী। হ্যাঁ, তাহলে দেখেন আরজি খারিজের দরখাস্তের বিরুদ্ধে করণীয় কি? আরজি খারিজের দরখাস্তের বিরুদ্ধে খুবই কাছাকাছি প্রশ্ন, কিন্তু আমি আবারও বলছি খুব কাছাকাছি। এই সূক্ষ্ম পার্থক্যটুকু কিন্তু ধরতে হবে, খুবই সূক্ষ্ম। তাহলে দরখাস্তের বিরুদ্ধে কি কোথায় যাব? কে যাবে? আর আরজি খারিজের বিরুদ্ধে কে যাবে? কোথায় যাবে? বোঝাতে পেরেছি? শিওর বুঝতে পেরেছেন? শিওর? তাহলে আমরা আবার একটু গেয়ে যাই, গাওয়াটা একটু সুন্দর করে গাবে তারা। আমি কয়েকটা মাথা বন্ধ করে দিই, এরা গায়ের না। এরা গাইলে ডিস্টার্ব হয়, মানে অন্যগুলা করে কি, দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, নাম 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 না 18 শেষ। আপনাদের সাথে গেলে গুনগুন করে যায়। এরকম না করে একটু আমি বলার পর বলেন, ওকে? ঠিক আমি যেভাবে বলবো ওইভাবে বলতে হবে, ওকে? ঠিক আছে? তাহলে আমরা বলবো 6-1 6 আহা আমি বলে নেই 6-1 6-16 6-17 7-1 7-10 7-11 8-1 8-6-1 বলেন।
এবার আমি দুইজনকে ধরলে কিন্তু পারবে না, ওই দুইজন সহ বলেন, আবার বলেন, আমি শিওর পারবে না। রিল্যাক্স। তাহলে এইভাবে একটু বলা যায়, দেখেন, প্লিডিং, আরজি কর্তন, আরজি সংশোধন, আরজি ফেরত, আরজি খারিজ, লিখিত জবাব, সেট অফ, বলা যায়? বলেন তো। আচ্ছা আচ্ছা, দারুণ। আচ্ছা, এইখানে আমি আবারও মনে হইতেছে যে 3-4 জন পারবে না। আপনারা নিশ্চিত পাশে একটু ধরেন তো, মানে পাশের জনকে একটু ধরেন, পাশের জনকে নিশ্চিত পাশে এই একটু ধরেন, একটু ধরেন, ধরেন 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 ওনাকে ধরেন, ওনাকে। হ্যাঁ, ওকে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। হ্যালো, কি একটা মজা, এই বয়সেও চান্স পাইলে খুব কথা বলতে ইচ্ছে করে। কি একটা মজা, মানে ছাত্র তো ছাড়তে পারতেছি না। রিল্যাক্স। পারে নাই কে কে একটু বলেন এর মধ্যে? সবাই পেরেছেন? ঘুষ উনি পারছে? চ্যালেঞ্জ আনবে না? আচ্ছা আচ্ছা, রিল্যাক্স প্লিজ। আদেশ 8 বিধি 1 লিখিত জবাব। আদেশ 8 বিধি 1 লিখিত জবাব। ওরে বিধি, হাইরে বিধি, তোর মনে কি হয়েছিল? আদেশ 8 বিধি 1 লিখিত জবাব। মাশাআল্লাহ। কথা বলে এত কথা কিসের? তাহলে যথাযথভাবে সমন জারির পর লিখিত জবাব দায়ের করতে হয়। যথাযথভাবে সমন জারির পর লিখিত জবাব দায়ের করতে হয় 30 দিনের মধ্যে। লিখিত জবাব দায়ের করতে হয় 30 দিনের মধ্যে। এখন এখানে একটা সংশোধনী আছে মাই ডিয়ার লার্নেড, যারা 2 মাস করে পড়তেছেন তারা কিন্তু পুরনো বই পাচ্ছেন। যারা 2 মাস পড়েছেন বা 60 দিন পড়েছেন তাদের কাছে কিন্তু পুরনো বই, এখানে একটা সংশোধনী এসেছে। আর এই লিখিত জবাব দেওয়ার সময়কাল কতদিন? 30 দিন। এখন এটা কেউ কেউ কার্য দিবস দিয়ে বুঝাইতে চায়, বাবা দিন বলতেই কার্য দিবস। একটা সংশোধনী হয়েছে, সেই সংশোধনীটা ভিতরে আসে নাই, উপরে গেজেট আকারে আসে। বাংলাদেশের যে বইগুলা দেখা যায় কোনো কারণে উপরে গেজেট আকারে দিয়ে দেয়, ভিতরে সংশোধনী আনে না। এই কারণে কিন্তু আমরা একটা তথ্যগত বিড়ম্বনার মধ্যে আছি। তাহলে আমরা যদি আসে, আমরা কিন্তু 60 দিন দেব না। লিখিত জবাব দেওয়ার সময়কাল কতদিন? এর জন্য আরো অতিরিক্ত 30 দিন সময় পাওয়া যায়, লিখে নেন। এর জন্য আরো সময়। প্রশ্নটা সর্বোচ্চ কতদিন? আমি আবারও বলছি, এই ধরনের প্রশ্ন রিপিট প্রশ্ন হইতে পারে। যেহেতু রিপিট প্রশ্ন হচ্ছে, আমার ধারণা 2 মাস থাকলে 30 দিন থাকবে না, কারণ রিপিট প্রশ্ন হইতে পারে। যেহেতু পুরনো প্রশ্ন হয়, তারা তো এত কিছু খেয়াল রাখেন না। বোঝাতে পেরেছি? আচ্ছা,
যদি পুরনো রিপিট প্রশ্ন হয় ওখানে 2 মাস আপনারা পাবেন রিপিট প্রশ্ন হইলে, কিন্তু সাংঘর্ষিক প্রশ্ন থাকবে না আমার ধারণা মতে। ওকে, আচ্ছা, তাহলে লিখিত জবাব দেওয়ার সময়কাল কতদিন? অতিরিক্ত কতদিন সময় পাওয়া যাবে? কখন লিখিত জবাব দিতে হয়? কখন? আচ্ছা, আমি কিন্তু আবারও বলছি যে রিটেনের জন্য আমি পড়াচ্ছি না, আমি কিন্তু এমসিকিউর জন্য পড়াচ্ছি, এবং এই এমসিকিউর জন্য যতটুকু দরকার ততটুকুই আমি বলবো। তাহলে লিখিত জবাব দিতে হবে ছোট ছোট বাক্যে স্পষ্ট রূপে, লিখে নেন। লিখিত জবাব দিতে হবে ছোট ছোট বাক্যে স্পষ্ট রূপে। লিখিত জবাব দিতে হবে ছোট ছোট বাক্যে স্পষ্ট রূপে। এখানে যারা বেবি নিয়ে ক্লাস করেছে তারা ম্যাক্সিমামই খুব ভালো করেছে। হ্যাঁ, এবং ওরা অনেক পরিশ্রম করে, আপনারা বিরক্ত হয় না প্লিজ। ওরা যে কত কষ্ট করে এটা আপনারা মানে কি বুঝাবো, আমার নিজের বেবি দিয়ে আমি বুঝি এটা। তাই একটু আপনারা একটু সহমর্মিতা দেখাবেন এদেরকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ছিলাম জানো কোথায়? ছোট ছোট বাক্যে চাতুরীপূর্ণভাবে বা তঞ্চকতাপূর্ণভাবে লিখিত জবাব দায়ের করা যাবে না। চাতুরীপূর্ণভাবে, এই শব্দ শোনেন না এটা জীবনে? চতুর মানুষ আপনি? আচ্ছা, তাহলে চাতুরীপূর্ণভাবে বা তঞ্চকতাপূর্ণ, হ্যাঁ, তঞ্চকতাপূর্ণভাবে নিয়োজয় আঞ্চ ভাবে লিখিত জবাব দায়ের করা যাবে না। একটা প্রশ্ন আসছে যে কিভাবে লিখিত জবাব দায়ের করা যাবে না, শব্দটা ছিল চাতুরীপূর্ণ ভাবে, এবং শব্দটাই আসতে পারে, এই শব্দটাই কি আসতে পারে। তাহলে কিভাবে লিখিত জবাব দেবো না আমরা? আচ্ছা, দারুণ দারুণ দারুণ। সেট অফ বা দাবি সমন্বয় থাকলে তা উল্লেখ করতে হবে। সেট অফ বা দাবি সমন্বয় থাকলে তা উল্লেখ করতে হবে। সমন্বয় থাকলে তা উল্লেখ করতে হবে। সেট অফ বা দাবি সমন্বয় থাকলে তা উল্লেখ করতে হবে। তাহলে আবার একটু গাই, 6-1, 6-16, 6-17, 7-1, 7-10, 7-11, 8-1, 8-6, 1। বলেন বলেন। তাহলে আদেশ 8 বিধি 6-1 লেখেন। আদেশ 8 বিধি 6-1। আদেশ 8 বিধি 6-1 সেট অফ। আদেশ 8 বিধি 6-1 সেট অফ। ওকে, এটার নাম কি? সেট অফ বা দাবি সমন্বয় বা দাবি পরিত্যাগ। সেট অফ বা দাবি সমন্বয় বা দাবি পরিত্যাগ। আরো কি কি যেন নাম ছিল, এগুলো ভুলে গেলাম। সেট অফ বা দাবি সমন্বয় বা দাবি পরিত্যাগ বা দাবি প্রত্যাহার। ওকে, তাহলে এইটাও কয়েকটা এমসিকিউ এখানে আছে। কি কি আছে একটু পড়ি। ওকে, রিল্যাক্স 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 রিল্যাক্স। বন্ধুরা আমার, মজার একটা বিষয়, সেট অফটা হবে টাকার মামলা। কিসের মামলা? টাকার মামলা ছাড়া কিন্তু সেট অফ হবে না। আমি বোঝাতে পেরেছি? তাহলে আমরা এইভাবে লিখি, অর্থের বা টাকার মামলায়
অর্থের বা টাকার মামলায় অর্থের বা টাকার মামলায় অর্থের বা টাকার মামলায় বাদীর টাকার দাবির বিপরীতে বাদীর টাকার দাবির বিপরীতে কি বলেছি? বিবাদী কর্তৃক টাকার পাল্টা দাবি। বিবাদী কর্তৃক টাকার পাল্টা দাবি, কমা দিতে হবে একটা। বিবাদী কর্তৃক টাকার পাল্টা দাবি, যেখানে যেখানে বাদীর দাবির বিপরীতে বিবাদীর টাকার দাবি কম। বাদীর দাবির বিপরীতে বিবাদীর টাকার দাবি কম। বাদীর দাবির বিপরীতে বিবাদীর টাকার দাবি কম। মাইডেল লাইনের এই অঙ্কটা একটু বোঝেন প্লিজ। বাদী দাবি করছে বিবাদীর কাছে সে 10 লক্ষ টাকা পায়। বাদী দাবি করছে কি? বিবাদী বলতেছে আরে ভাই আমিও তো 5 লক্ষ টাকা পাই। তখন আদালত এই 5 এবং 10 এর মধ্যে একটা সমন্বয় ঘটায় 5 লক্ষ টাকার একটা দাবি সমন্বয় করবে। সমন্বয় করার পরে 5 লক্ষ টাকা নিয়ে কিন্তু বিচার্য বিষয় গঠন করা হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? এই দাবিটাকে যখন সমন্বয় করানো হচ্ছে ওই দাবিটা নিয়ে আর বিচার্য বিষয় গঠন হবে না, ওইখানেই আদালত দাবিটাকে সমন্বয় করে দেবে। বোঝাতে পেরেছি? তাহলে আবার বলি কথাটা কি? 2013-তে মেবি এসেছে যে সেট অফ কিসের মামলায় করতে হয়? বা অর্থের মামলায়। এরপরে হচ্ছে বাদীর দাবির বিপরীতে বিবাদী কর্তৃক টাকার পাল্টা দাবি, একে কি বলে? যেখানে টাকার পরিমাণ কম। এখন এটা কি লিখছি? বাদী 10 লক্ষ বিবাদী 5 লক্ষ লিখেছি? একটু লেখেন না প্লিজ, এটা একটু লেখেন। লিখেছি? আচ্ছা, এখন বিবাদী বলতেছে যে আমি 15 লক্ষ টাকা পাই। কাউন্টার ক্লেম 100% বিবাদী বলতেছে কি আমি 15 লক্ষ টাকা পাই। তাহলে বিবাদীর দাবিকৃত টাকার পরিমাণ বেশি হলে সেট অফ করা যায় না। লেখেন, বিবাদীর এই একটা সিট খালি আছে, ভিতরে চলে আসেন কেউ। যান 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 যান, এখানে আসেন। আচ্ছা, বিবাদীর দাবির পরিমাণ বেশি হলে সেট অফ করা যায় না, এক্ষেত্রে আলাদা মামলা করতে হয়। এক্ষেত্রে আলাদা মামলা করতে হয়। তার মানে এই মামলা এই মামলার মতো চলবে, আর বিবাদী আরেকটা মামলা করলে ওইটা বিবাদীর মামলার মতো চলবে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, সেট অফ করা যায় না মানে সেট অফ, বুঝছেন? ওই যে মোবাইলের কথা বলা হয়েছে এটা, তাই না? আচ্ছা, সেই চ্যালেঞ্জ আর কি, খুবই চ্যালেঞ্জ। এই মামলাকে কাউন্টার ক্লেম বলে, যা আদেশ 21 বিধি 19-এ বলা হয়েছে। এই মামলাকে কাউন্টার ক্লেম বলে। এই মামলাকে কাউন্টার ক্লেম বলে, যা আদেশ 21 বিধি 19-এ বলা হয়েছে। যা আদেশ 21 বিধি 19-এ বলা হয়েছে। রিল্যাক্স মাই ডিয়ার লার্নার, আজকে যা পড়িয়েছি মোটামুটি এখান থেকে প্রশ্ন আসবে, এবং এইটুকুর বাইরে আর আরবি শব্দটা কোথাও নাই। আরবি পাবেন আদেশ 6-এ পাবেন, আদেশ 7-এ পাবেন, আদেশ 8-এ পাবেন আরজি শব্দটা। এছাড়া আর কোথাও টোটাল দেওয়ানি কার্যবিধিতে আরজি শব্দটা
নাই। আমি কি বোঝাতে পেরেছি? এবং এখান থেকে নিশ্চিত আপনারা কি পাবেন? প্রশ্ন পাবেন। এবং আশা করি আপনারা ভালোভাবে পড়েন। 10 মিনিট ব্রেক। আচ্ছা 15 মিনিট ব্রেক। পাল্টা মামলা করে